दीवाना बिन सजना के माने ना, ये पगला है समझाने से समझे ना, ये पगला है समझाने से समझे ना। मैंने प्यार किया সিনেমার এই গানটি 90-এর দশকে সারা ভারতে আলোড়ন তুলেছিল। সেই সময় যারা যুবক যুবতী বা টিনেজার ছিলেন তারা এই গানটি একবারও গুনগুন করেননি এমন ভাবাটাই যেন অসম্ভব ব্যাপার। গানটি এতটাই জনপ্রিয় হয়েছিল যে তার জন্য এর দুটি ভার্সন তৈরি করা হয়েছিল। মেল ভার্সনটি গেয়েছিলেন সাউথের কিংবদন্তি গায়ক এসপি বালাসুব্রমণিয়াম এবং ফিমেল ভার্সনটি গেয়েছিলেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। এখনো এই গানটির প্রাসঙ্গিকতা একটুও কমেনি। গানটির কথা মতো প্রেমিক মন তার প্রিয়তম সঙ্গীকে ছাড়া থাকতেই পারে না। এই মনটা যেন একটা আস্ত পাগল, তাকে হাজার বোঝালেও সে কিছুতেই বুঝতে চায় না। যারা প্রেম করেছেন তারা নিশ্চয়ই জানেন মনের এই কাণ্ডজ্ঞানহীনতার জন্য অনেক সময় তাদেরকে নানা বিপদ বা অস্বস্তিকর সমস্যার সম্মুখীন হতে হয়েছে। বাবা, কাকা, জ্যাঠা কিংবা দাদাদের নজরে পড়ে অনেককেই বকাঝকা খেতে হয়েছে। আবার কোনো কোনো ক্ষেত্রে রোমিও সাজতে গিয়ে উত্তম মধ্যমও জুটেছে কপালে। শুধু প্রেম নয়, এমন অনেক কাজ আছে যা আমাদের মস্তিষ্ক সেই কাজটি করতে অসম্মত হলেও আমাদের মনের ইচ্ছেতে সেই কাজটি জোর করে করতে গিয়ে আমরা নানা বিপদ বা অপ্রীতিকর অবস্থার সম্মুখীন হয়েছি। কেউ কেউ পড়াশোনা, কেরিয়ার, এমনকি নিজের সংসারটাও নষ্ট করে দিয়েছি এই মনের কথা শুনতে গিয়ে, যেমনটা ঘটেছিল ধনঞ্জয়ের ক্ষেত্রে। সেই কারণে গৌতম বুদ্ধ বলেছিলেন, যদি তুমি মনকে আয়ত্তে আনতে না পারো তাহলে মন তোমাকে আয়ত্তে নিয়ে নেবে। মানে তুমি যদি মনকে পরিচালনা করতে না পারো তাহলে মন তোমাকে পরিচালিত করবে। আবার এর ঠিক উল্টো কথা বলেছেন স্বামী বিবেকানন্দ। তিনি বলেছেন, যখন তোমার মন আর মস্তিষ্কের মধ্যে দ্বন্দ্ব দেখা দেবে তখন তুমি কেবল মনের কথাটাই শুনো। এর একটি ভালো উদাহরণ দেখতে পাই থ্রি ইডিয়টস সিনেমাটিতে, যেখানে র্যাঞ্চো নামের যুবকটি তার দুই বন্ধু রাজু আর ফারহানকে সবসময় মনের কথা শুনে কাজ করতে বলে। সিনেমাটিতে আরো দেখতে পাই র্যাঞ্চোর কথা মতো চলে জীবনে তারা সাফল্য লাভ করে। এটা যে শুধুই সিনেমার গল্প এমন নয়, বাস্তবে এরকম অসংখ্য ব্যক্তিকে আমরা দেখতে পাই যারা তাদের মনের কথা মতো চলে জীবনে সাফল্য লাভ করেছেন। যেমন অমিতাভ বচ্চন। কলকাতার চাকরি ছেড়ে সিনেমার গ্ল্যামার জগতে নিজেকে দেখতে চেয়েছিলেন। তিনি মনের ডাকে সাড়া দিয়ে বোম্বে পাড়ি দিলেন। তারপর নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে এগিয়ে আজ তার বিশ্বজোড়া খ্যাতি। তেমনি আরেকজন হলো MS ধোনি। সেও রেলের স্থায়ী চাকরি ছেড়ে খেলার জগতে পা দিয়েছিলেন মনের কথা শুনে। আজ তিনি ভারতের অন্যতম সফল ক্যাপ্টেন, আমাদের প্রিয় ক্যাপ্টেন কুল। অর্থাৎ একদিকে আমরা দেখতে পাচ্ছি মনের কথা শুনে কেউ সাফল্যের চূড়ায় উঠে গেছেন, আবার অপরদিকে এই মনের কথা শুনেই কেউ হয়তো নিজের ভবিষ্যৎকে অন্ধকারের অতলে তলিয়ে দিয়েছেন। কখনো কখনো কোনো সুখের স্মৃতি চলে আসে আমাদের মনে, তখন আমরা আনন্দিত হই, মুখে হাসি ফোটে। আবার কখনো কখনো হয়তো চরম কোনো দুঃখের স্মৃতি ফুটে ওঠে মনের আরশিতে, তখন আমরা দুঃখী হয়ে নিরালাতে একলা বসে কাঁদি। পাগল মন যেন প্রতিনিয়ত কত কথা বলে চলে। মনের এই জটিল আচরণের জন্যই হয়তো কবি বলেছেন, মন মাঝি তোর বৈঠানে রে, আমি আর বাইতে পারলাম না। কিন্তু কেন এমন হয়? আমাদের মন কখনো কখনো কেন আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যায়? আবার কেনই বা সেই মনটাই আমাদেরকে কখনো কখনো সাফল্যের চূড়ায় পৌঁছে দেয়? সে কেনই বা আমাদের মুখে হাসি ফোটায়, আবার কেনই বা সে কখনো কখনো চোখে জল নিয়ে আসে? কে আমাদের মনকে পরিচালনা করে? মনই বা কিভাবে কাজ করে? চলুন আজকে সেই মনের সন্ধান করি। মন, দিল, মাইন্ড, যে নামেই তাকে ডাকা হোক না কেন, তার শক্তি অপরিসীম। আমরা এমন কোনো কাজ করতে পারি না যা মন সায় দেয় না। মনের ইচ্ছাতেই আমরা সব কাজ করে থাকি। মনের এই অপরিসীম ক্ষমতার জন্যই হয়তো ভারতীয় দর্শনে মনকে একাদশ ইন্দ্রিয় হিসেবে স্বীকার করে নেওয়া হয়েছে।
ইন্দ্রিয়ের অভাব যেমন অন্য কোনো কিছু দিয়ে পূরণ করা সম্ভব নয়, তেমনি মনেরও কোনো বিকল্প হয় না। তবে আমি ধর্মীয় বা দার্শনিক দিক দিয়ে মনের বিচার করতে চাই না। মনকে বোঝার জন্য আজ আমি ডক্টর সিগমুন্ড ফ্রয়েড দ্বারা গঠিত বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে তৈরি তার কিছু থিওরির সারাংশ নিয়ে সংক্ষেপে আলোচনা করব। আগেই বলে নিই, এখানে যা কিছু আলোচনা করব তা ডক্টর ফ্রয়েডের গবেষণালব্ধ তথ্যের ভিত্তিতে গঠিত মনোবিজ্ঞানের মূল কিছু সিদ্ধান্তকে নিয়ে, যা আজও মনোবিজ্ঞান চর্চার ভিত্তিপ্রস্তর। সবার প্রথমেই বলি, মনের সাথে হার্ট অর্থাৎ হৃৎপিণ্ডের কোনো সম্পর্ক নেই। হৃৎপিণ্ড কেবল সংকোচন এবং প্রসারণ করে রক্তকে দেহের প্রতিটি কোষে পৌঁছে দেয় এবং সেখান হতে আবার রক্তকে পুনরায় হৃৎপিণ্ডে ফিরিয়ে নিয়ে আসে। হৃৎপিণ্ডের কাজ বলতে এইটুকুই। তার সাথে আমাদের মনের কোনো সম্পর্ক নেই। কবি, সাহিত্যিক, নাট্যকার, গীতিকাররা যতই হৃদয় নিয়ে পাতার পর পাতা কাব্য রচনা করুক না কেন, সেটা কল্পনা মাত্র। তার সাথে সত্যের কোনো সম্পর্ক নেই। মনের বাস অর্থাৎ মনের অবস্থান হলো আমাদের মস্তিষ্কে। এবার প্রশ্ন উঠতে পারে, মস্তিষ্কের কোন অংশে মনের অবস্থান? হ্যাঁ, এটা ঠিক যে ফিজিক্যালি এখনো পর্যন্ত মনের অবস্থান মস্তিষ্কের কোন গহনে তার নির্দিষ্ট করে বলা সম্ভব হয়নি। তবে মস্তিষ্কের নানা স্থান হতে আমাদের দেহে নানা সংকেত পাওয়া যায়। যেমন ফিজিক্যালি কোনো কাজ করতে হলে আমাদের শরীরের ডান দিকের অংশটা আগেই অ্যাক্টিভ হয়ে পড়ে। মানে আমাদের মস্তিষ্কের ডান দিকের অংশটি তখন শরীরের ডান দিকের অঙ্গ প্রত্যঙ্গগুলিকে সবার আগে সংকেত পাঠায়। তারপর বাকি শরীরে তা কার্যকর হয়। ব্যতিক্রম যে হয় না এমন নয়, তবে সেটা সংখ্যায় অতি নগণ্য। তেমনি যারা খুব বুদ্ধিমান হয় তাদের গুরু মস্তিষ্কে অবস্থিত গ্রে ম্যাটার বেশি অ্যাক্টিভ থাকে। অর্থাৎ মস্তিষ্কের কোনো একটি নির্দিষ্ট অংশকে মন বলে ধরাটা শক্ত। তাই মনের অবস্থান বলতে আমরা মস্তিষ্ক বা ব্রেনকেই ধরে নিতে পারি। এখানে হয়তো অনেকে বলবেন, আগে যে মন মস্তিষ্ক নিয়ে এত কথা হলো, তাহলে সেটা কি? তাদের উদ্দেশ্যে বলি, একটু ধৈর্য ধরুন। কথায় আছে, সবুরে মেওয়া ফলে। যদি ধৈর্য ধরে পুরো বক্তব্যটা মন দিয়ে শুনতে পারেন, তবে মন আর মস্তিষ্কের মধ্যে তফাৎ কি সেটাও বুঝতে পারবেন। যাই হোক, ফেরা যাক মূল প্রসঙ্গে। আবার আসুন আরেকটি সিনেমার উদাহরণ নেওয়া যাক। সিনেমাটির নাম বাজিগর। তাতে বাবুলালের চরিত্রে অভিনয় করেছিলেন জনি লিভার। মনে আছে নিশ্চয়ই? নাকি আপনিও বাবুলালের মতো ভুলে গেছেন? হ্যাঁ, বাবুলাল চরিত্রের প্রধান বৈশিষ্ট্যটাই ছিল সে খুব দ্রুত ভুলে যেত। সামান্য কিছু সময় আগে ঘটে যাওয়া ঘটনা তাকে মনে করতে অনেক কষ্ট করতে হতো। এমনটা যে আমাদের সাথে হয় না এমন নয়। অনেক স্টুডেন্ট এমন আছে যারা কিছুতেই পড়া মনে রাখতে পারে না। এমন অনেক ব্যক্তিকে দেখা যায় যারা এই স্মৃতিশক্তির সমস্যায় ভোগেন। কাউকে দেখে তারা হয়তো চিনতে পারছেন যে ব্যক্তিটি তার নিকট পরিচিত, অথচ তার নামটা কিছুতেই মনে আনতে পারছেন না। এর কারণ কি? বিজ্ঞানীরা বলেন, আমাদের সামনে যা কিছু ঘটে তা আমাদের মনে চিরস্থায়ীভাবে গেঁথে যায়। সেটা কখনো মুছে ফেলা যায় না। মানে ধরুন, একটি স্টুডেন্ট যদি একবার একটি পড়া পড়ে, তাহলে সেই পড়াটা সে আজীবন মনে রাখতে পারে। সেটা সে কখনো ভুলে যাবে না। কিংবা কোনো ব্যক্তি যখন অন্য কোনো এক ব্যক্তির সঙ্গে প্রথম পরিচিত হয়, তারপর তার সাথে 10-20 বছর পর দেখা হলেও সে তার সম্পর্কে প্রথমে যা যা তথ্য পেয়েছিল, যেমন ব্যক্তিটির নাম, ঠিকানা, পেশা, নেশা ইত্যাদি যাবতীয় তথ্য, সে কখনো ভুলে যাবে না। কিন্তু বাস্তবে কি এমন হয়? আমরা তো দুদিন আগে কি খেয়েছিলাম, কোন জায়গায় জামাটা পরেছিলাম, ফোনে কার সাথে কি কি কথা বলেছিলাম, সেটাই মনে রাখতে পারি না। এমনকি বাবা মায়ের ফোন নাম্বারটা কত, সেটাও মনে রাখতে পারি না। কখনো কখনো নিজের ফোন নাম্বারটাও মনে রাখতে কষ্ট পেতে হয়, তাই না? তাহলে বিজ্ঞানীরা ভুল বলছেন? উত্তর হলো একদমই না। আসলে আমাদের মনের দুটি প্রধান অংশ। প্রথমটির নাম নির্জ্ঞান, যাকে ইংরেজিতে বলা হয় আনকনসাস, এবং অপরটির নাম সংজ্ঞান, যাকে ইংরেজিতে বলা হয় কনসাস। সংজ্ঞান মন কেবলমাত্র বর্তমানের ঘটনাবলীকে প্রসেসিং করতে পারে। মানে আমি কি পড়ছি, কি খাচ্ছি, কি দেখছি, এইসব ঘটনাবলীকে যথাযথ প্রক্রিয়াকরণ করে আমাদের সামনে উপস্থাপিত করে। ব্যাপারটা একটু খটোমটো লাগছে তো? আর একটু পরিষ্কার করে বোঝার চেষ্টা করা যাক। ধরা যাক আপনি রাস্তা দিয়ে হাঁটছেন।
হঠাৎ আপনার মনে হলো রাস্তার উপর একটি সাপ পড়ে আছে। আবার কিছুক্ষণ পরেই বুঝতে পারলেন যেটাকে সাপ মনে করেছিলেন সেটা আসলে একটি মোটা তার বা দড়ি। আপনি ক্ষণিকের জন্য ভুল দেখেছেন, মানে আপনার দৃষ্টিভ্রম হয়েছিল। আবার এমনও হয় রাস্তা দিয়ে হাঁটছেন, দূর হতে একজনকে দেখতে পেয়ে মনে হলো, আরে এ তো আমার খুব পরিচিত অমুক ব্যক্তি। আবার পরক্ষণেই আপনি আপনার ভুল বুঝতে পারলেন। আপনি দেখলেন যাকে আপনি আপনার পরিচিত বন্ধু বা নিকট আত্মীয় বলে মনে করেছিলেন সে আসলে একজন সম্পূর্ণ অপরিচিত ব্যক্তি। অর্থাৎ ক্ষণিকের জন্য আমরা ভুল দেখছি, মানে আমাদের সংজ্ঞানবন আমাদের সামনে যে প্রতিচ্ছবি তুলে ধরছে সেটা ভুল প্রতিচ্ছবি। পরক্ষণেই সে তার ত্রুটিকে সংশোধন করে সঠিক তথ্য তুলে ধরছে। তখন আমরা বুঝতে পারছি আসল বস্তুটি বা ব্যক্তিটি কে। মানে সংজ্ঞান মনের কাজই হলো ইন্দ্রিয়গ্রাহ্য সকল বস্তুকে সঠিকভাবে প্রক্রিয়াকরণ করে মনের মধ্যে তার সঠিক চিত্র তৈরি করা এবং প্রাপ্ত তথ্যকে ইন্দ্রিয়ের কাছে পৌঁছে দেওয়া, যাতে আমরা যা দেখছি, যা স্পর্শ করছি, যা গন্ধ শুকছি ইত্যাদি সকল বস্তুর সঠিক স্বরূপকে বুঝতে পারি। কিন্তু এই প্রক্রিয়াটি কেবল বর্তমান কালের ওপরই ঘটে। 1 বছর আগে কি ঘটেছিল কিংবা অতীতে আমরা কি কি করেছি এগুলি মনে করতে গেলে আমাদেরকে নির্গান মনের কাছে যেতে হয়। কারণ বর্তমানে ঘটে চলা সমস্ত ঘটনা যখন অতীত হয়ে যায় তখন তা স্মৃতিরূপে চলে আসে নির্গান মনে। তাই আমরা কোনো পড়া বা কোনো এক ব্যক্তির সম্পর্কে যখন কিছু মনে করার চেষ্টা করি আসলে তখন আমরা চলে যাই এই নির্গান মনের কাছে। নির্গান মন সংজ্ঞান মনের থেকে প্রাপ্ত সমস্ত তথ্যকে বিভিন্ন স্তরে স্তরে সাজিয়ে রাখে। মানে নির্গান মন যেন একটি আলমারি। আলমারির বিভিন্ন তাকে যেমন আমরা বিভিন্ন জামা কাপড় গুছিয়ে রাখি, সব সময় ব্যবহারযোগ্য পোশাক আশাক যেমন আলমারির সামনের সারিতে রাখি যাতে সহজেই খুঁজে পাওয়া যায়, আবার খুব কম ব্যবহারযোগ্য পোশাক যেমন আলমারির পেছনের সারিতে রাখি, ঠিক তেমনি নির্গান মনও সমস্ত তথ্যকে তার প্রাধান্য অনুযায়ী বিভিন্ন স্তরে সংরক্ষণ করে রাখে। যেমন দুদিন আগে আমি কি খেয়েছি বা কি পড়েছি এই বিষয়গুলির খুব একটা গুরুত্ব নেই আমাদের জীবনে, কিন্তু 2 বছর আগে আমি কোথায় বেড়াতে গিয়েছিলাম জীবনে তার অনেক বেশি দাম রয়েছে। সেই কারণে 2 বছর আগের স্মৃতি নির্গান মন যতটা যত্ন করে সামনের সারিতে সাজিয়ে রাখে, 2 দিন আগের স্মৃতি তেমনভাবে যত্ন করে রাখে না। তাই 2 দিন আগে কি খেয়েছি বা কি পড়েছি সেটা আমরা ভুলে যাই, কিন্তু 2 বছর আগে কোথায় বেড়াতে গিয়েছিলাম সেটা ভুলে যাই না। তার মানে এই নয় যে যে স্মৃতি আমরা মনে করতে পারি না তা নির্গান মন হতে মুছে যায়। বস্তুত নির্গান মন হতে কোনো স্মৃতিকেই মুছে ফেলা সম্ভব নয়। কেবল নির্গান মন নির্দিষ্ট কিছু স্মৃতিকে তার প্রাধান্য অনুযায়ী নির্গানের সামনের সারিতে রাখে, আর অপ্রধান বা অপ্রাসঙ্গিক স্মৃতিকে নির্গান পিছনের সারিতে রেখে দেয়। কিন্তু কোনো স্মৃতিকেই সে মুছে ফেলে না। মানে নির্গান মনটা কম্পিউটারের হার্ড ডিস্কের মতন। হার্ড ডিস্ক হতে যেমন পার্মানেন্টলি কোনো ডেটাকে ডিলিট করা যায় না, ঠিক তেমনি নির্গান মন হতেও কোনো স্মৃতিকে চিরদিনের মতন মুছে ফেলা সম্ভব নয়। একটি স্টুডেন্ট যখন পড়া পড়ে তখন সেই পড়াটা স্মৃতিরূপে চলে আসে নির্গান মনে। কারো কারো নির্গান মন এই পড়াটাকে প্রাধান্য দেয় না, তাই সে এই পড়াটাকে নির্গানের এমন একটি স্তরে রেখে দেয় যেখান থেকে তাকে সহজে উদ্ধার করে ফিরিয়ে আনা অসম্ভব হয়ে পড়ে। আবার কারো কারো নির্গান মন এই পড়াটাকেই অতিরিক্ত প্রাধান্য দেয়, তখন সে এই পড়াটাকে নির্গানের একেবারে সামনের সারিতে সাজিয়ে রাখে যাতে সহজেই তাকে খুঁজে পাওয়া যায়। যে স্টুডেন্টটি পড়া মনে রাখতে পারে না তার মানে এই নয় যে সে বিষয়টা বোঝে না বা ফাঁকি দেয়, আসলে তার নির্গান মন পড়াটাকে প্রাধান্য দেয় না। একই স্টুডেন্ট হয়তো অন্য কোনো বিষয়কে অতি সহজেই মনে রাখতে পারে। যেমন ধরুন, সে পড়া মুখস্থ রাখতে পারে না কিন্তু খেলাধুলোর খবর সম্পর্কে সে যথেষ্ট সচেতন। কোন খেলোয়াড় কবে কোন রেকর্ড করেছিল, কোথায় কোন ম্যাচটি সম্পন্ন হয়েছিল, কোন দেশ কত সালে বিশ্বকাপ জিতেছিল ইত্যাদি হয়তো তার ঠোঁটস্থ। কিংবা সে হয়তো ভালো ডান্স করতে পারে, মানে সে যখন ডান্স করে তখন তার প্রতিটি স্টেপ নিখুঁত হয়। অর্থাৎ ডান্সের স্টেপগুলি তার নির্গান মন যতটা যত্ন করে রাখে তার পড়াশোনার বিষয়গুলিকে ততটা যত্ন করে রাখে না। মানে সেই স্টুডেন্টের নির্গান স্পোর্টসের ব্যাপারে কিংবা ডান্সের ব্যাপারে যতটা সচেতন পড়াশোনার ব্যাপারে ততটাই উদাসীন।
তাই শিক্ষক শিক্ষিকাদের প্রতি অনুরোধ, দয়া করে কোনো স্টুডেন্টকে কোনো পশুর সাথে তুলনা করবেন না। পড়াশোনায় কাঁচা মানে এই নয় যে সে কিছুই করতে পারে না। তার হয়তো অন্য বিষয়ে কোনো না কোনো প্রতিভা আছে, সেটা খুঁজে বার করার দায়িত্ব আপনাদেরই হাতে। এতক্ষণ যে আলোচনা করলাম তাতে এটা বুঝতে পারলাম সংজ্ঞান মন বর্তমানকে প্রতিনিধিত্ব করে আর নির্গান অতীতকে। তাহলে এখানে একটি প্রশ্ন উঠতে পারে, সেটা হলো সংজ্ঞান মন যখন বর্তমানকে প্রতিনিধিত্ব করে আর নির্গান মন যখন অতীতকে, তাহলে নির্গানের স্মৃতি কিভাবে সংজ্ঞান মনে চলে আসে? কারণ বর্তমানের যা কিছু ক্রিয়া তা তো কেবল সংজ্ঞান মনই সম্পাদন করে। তাহলে অতীতের স্মৃতি কোন প্রক্রিয়াতে বর্তমানে কাজ করে? এখানেই চলে আসে একটি সেতুর কল্পনা, যা সংজ্ঞান এবং নির্গানের মধ্যে যোগাযোগ স্থাপন করতে পারে। ডক্টর ফ্রয়েড এর নাম দিয়েছেন আসংজ্ঞান, ইংরেজিতে যাকে বলা হয় প্রিকনসাস। মানে যখন আমরা কোনো কথা মনে করার চেষ্টা করি, সেটা সংজ্ঞান মন নির্দেশ দেয় আসংজ্ঞান মনকে নির্গান মন হতে সেটা খুঁজে আনতে। আসংজ্ঞান সঙ্গে সঙ্গে সেই নির্দেশ পালন করে নির্গান মনে ডুব দেয় এবং সঠিক তথ্যটা খুঁজে আনার চেষ্টা করে। তৎপর সে যেটা খুঁজে পায় সেটাই আবার তুলে ধরে সংজ্ঞান মনের কাছে। সে যদি সঠিক তথ্য খুঁজে এনে দিতে পারে, তাহলে সংজ্ঞান মন সঠিক প্রতিচ্ছবি আমাদের ইন্দ্রিয়কে প্রেরণ করতে পারে। আর সে যদি সঠিক তথ্য খুঁজে না পায়, তাহলে আমাদের অবস্থা ওই বাবুলালের মতো হয়। আসংজ্ঞান নির্গান আর সংজ্ঞানের মধ্যে তথ্যের আদান প্রদান করে থাকে। বর্তমানে ঘটে চলা কোনো ঘটনা যখন অতীত হয়ে যায়, সেই তথ্যকে আসংজ্ঞান নির্গান মনে পাঠিয়ে দেয়। আবার অতীতের কোনো ঘটনার স্মৃতি যখন আমরা মনে করার চেষ্টা করি, তখন আসলে আসংজ্ঞান নির্গান মন হতে সেই তথ্যটা খুঁজে এনে দেয় আমাদের সংজ্ঞান মনকে। মনের এই গঠনকে এইভাবে একটি চিত্রের মাধ্যমেও তুলে ধরতে পারি। অর্থাৎ মনের গঠনকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি: নির্গান অর্থাৎ আনকনসাস, সংজ্ঞান অর্থাৎ কনসাস এবং আসংজ্ঞান অর্থাৎ প্রিকনসাস। মনের এই রকম কাল্পনিক ভৌগোলিক গঠনকে ইংরেজিতে টোপোগ্রাফিক্যাল ডিভিশন অফ মাইন্ড বলে অভিহিত করা হয়। তার মানে আমরা যদি একটি গ্রাফের মাধ্যমে মনের গঠনকে বোঝার চেষ্টা করি, তবে সেটা দেখতে অনেকটা এমন হতে পারে।